কি ব্যাপার মা? আজ এত দারুণ দারুণ সব রান্না করছো? সন্ধেবেলা মাস্টারমশাইয়ের কাছে টিউশন থেকে ফিরেই রান্নাঘরে এসে ঢুকেছে প্রতিমার ছোট ছেলে রাজু। গ্রামের স্কুলে ক্লাস 9-এ পড়ে সে। শরীর ভালো থাকে না বলে প্রতিমা আজকাল আর নানা পদে গুছিয়ে রান্না করতে পারেন না। আজ অনেকদিন পর বড় ছেলে এসেছে শহর থেকে, তাই শরীরের অসুবিধাগুলো দূরে সরিয়ে রেখে শুভর পছন্দের খাবারগুলো তৈরি করতে বসেছেন। ও, বুঝেছি, দাদা এসেছে। বড়ার তরকারি আর চিংড়ি ভাপা তো দাদা খেতে খুব ভালোবাসে। এই বাটিতে দেখছি মশলা মাখা চিকেন আছে। চিকেনটা আমার জন্য করছো নিশ্চয়ই? রান্না করা তরকারির বাটির ঢাকা খুলে দেখতে দেখতে বলল রাজু। হ্যাঁ বাবাই, দাদা এসেছে বিকেলে। তুই চিকেন ভালোবাসিস, তাই তোর বাবাকে একটু চিকেনও আনতে বলেছিলাম। থ্যাংক ইউ মা। মায়ের গালে একটা চুমু খেয়ে রাজু দোতলার সিঁড়ির দিকে দৌড়ল। ওপরে উঠে দেখল দাদার বন্ধু সৌমেনদা এসেছে। বাইরে দাঁড়িয়ে ঘরের মধ্যে ঢুকবে কি ঢুকবে না বলে ইতস্তত করতে লাগলো রাজু। সৌমেনদা ভীষণ উত্তেজিত হয়ে আছে, আর দাদার গলাটা কেমন ভারী ভারী মনে হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ঢুকেই পড়ল রাজু। কি রে দাদা, কখন এসেছিস? রাজুকে দেখে থতমত খেয়ে দুজনেরই কথা থেমে গেল। সৌমিনদা বলল, আমি এখন আসি রে শুভ, বাজারের দিকে যেতে হবে, পরে ফোন করব। সৌমিনকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ঘরে ফিরে ভাইয়ের চুলগুলো ঘেটে দিল শুভ। কি রে, পড়াশোনা কেমন চলছে? রাজু বুঝতে পারল হাসি মুখে কথা বললেও দাদার মন ভালো নেই, কিন্তু ছোট ভাই হয়ে কিছু জিজ্ঞেস করাও ঠিক মনে হলো না। দাদার হাত ধরে বিছানার উপর বসে রাজু বলল, পড়াশোনা ঠিকঠাক চলছে, তবে একটা স্মার্টফোনের খুব দরকার। অনেক কিছু নেট থেকে খুঁজে বার করতে হয়। তুই দিবি দাদা? আচ্ছা, নেক্সট মান্থে তোর জন্য একটা ভালো ফোন কিনে দেব। থ্যাংক ইউ দাদা। এমন সময় প্রতিমা ঘরে এলেন। চল তোরা খাবি, চল তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে নে বাবু, কাল সকালেই তো তোকে আবার ফিরতে হবে। মুখটা একেবারে শুকিয়ে গেছে তোর, আর বড্ড রোগাও হয়ে গেছিস। ঠিকমতো খাওয়া দাওয়াও করিস না, তাই না? সুখদীপ বিছানা থেকে উঠে মায়ের হাত ধরে বলল, ওহ মা, খাওয়া দাওয়া করবো না কেন? ওসব কিছু নয়, কাজের ভীষণ চাপ, তাই এরকম লাগছে। এবার বলো তো, তোমার যে এত শরীর খারাপ, ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ, গ্রামের বিধু ডাক্তারকে তো দেখিয়েছিলাম, কিন্তু কাজ কিছু হলো না। তোর বাবা বলেছে কাল পরশুর মধ্যে বাজারের কাছে একটা হাসপাতাল হয়েছে, ওখানে নিয়ে যাবে। ঠিক আছে, ওখানেই দেখাও। ডাক্তার কি বলে আমাকে জানিও। অফিস থেকে ফিরে অনেকবার ডোরবেল বাজিয়ে দাঁড়িয়ে আছে শুভদীপ। পকেট হাতড়ে ডুপ্লিকেট চাবিটাও খুঁজে পেল না। আরও কিছুক্ষণ পর দরজা খুলল রূপসা। ভেতর থেকে অনেক গলার আওয়াজ শোনা যাচ্ছে। শুভ কিছু জিজ্ঞেস করার আগেই রূপসা বলল, ওহো, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। সামনের স্টোর থেকে একটা 2 লিটার কোকোকলা নিয়ে এসো। এখন কোল্ড ড্রিঙ্কস দিয়ে কি হবে? উফ, এত কথা বলো না তুমি, জাস্ট ইরিটেটিং। আমার বান্ধবীটা এসেছে, এদিকে কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছে। শুভ অফিসের ব্যাগটা নিয়ে ঘরে ঢুকে যেতে রূপসা আবার বাধা দিয়ে বলল, কি হলো, কথা কানে গেল না? ঘরে ঢুকছো কেন? ব্যাগটা রেখে জামা পাল্টে তারপর যাচ্ছি। না না, আগে যাও, এক্ষুনি দরকার, ওরা ওয়েট করছে। রূপসার ব্যবহার দিন দিন অসহ্য হয়ে উঠছে। তবু মুখে কিছু না বলে দোকানের উদ্দেশ্যে পা বাড়াল শুভদীপ। ঘর থেকে রূপসা আর ওর বান্ধবীদের হাসির আওয়াজ ভেসে এলো। অনেক রাতে পার্টি শেষ করে বেডরুমে এসে বিছানায় গায়ে দিয়ে দিল রূপসা। শুভদীপ ল্যাপটপে অফিসের কাজ করতে করতে বলল, আমার ডিনারটা টেবিলে দিলে? অবাক চোখে স্বামীর দিকে তাকিয়ে রূপসা বলল, আমাকে বলছো কেন? অন্যদিন তো তুমি নিজেই রান্না করে টেবিলে নিয়ে যাও। আজ অফিসের কাজ ছিল, রান্না করতে পারলাম না তো। আমি কি করব তাতে? তাছাড়া আমার খিদে নেই। অনলাইনে অর্ডার করে পিঙ্কি দিয়াদের সাথে অনেক কিছু খেয়েছি। সকালের রান্না কি ফ্রিজে কিছু আছে? নিজে গিয়ে দেখে নাও, আমাকে ডিস্টার্ব করো না। এখন লাইট অফ করো, আমার ঘুম পাচ্ছে। বাইরের ঘরে গিয়ে দুহাতে মাথার চুলগুলো টেনে ধরে শুভদীপ নিজের অদৃষ্টের কথা ভাবতে লাগলো। এই অসহ্য জীবন থেকে বোধহয় ওর মুক্তি নেই। পরদিন শরীর খারাপ থাকায় বাড়ি ফিরে শুয়েছিল শুভদীপ। অনেক রাতে রূপসা ফিরল। ঘরে ঢুকেই পার্সটা ওয়ার্ড্রোবে রেখে বাথরুমের দিকে যেতে যেতে বলল, তাড়াতাড়ি ডিনার সার্ভ করো, খুব খিদে পেয়েছে। রান্না করতে পারিনি, শরীর খারাপ লাগছিল, তাই শুয়েছিলাম।
শুভর কথা শেষ হতে না হতেই তেলে বেগুনে জ্বলে উঠল রূপসা। কি, শরীর খারাপ লাগছে বলে রান্না করনি? এ কথা বলে শুভদীপের কাছে গিয়ে ওর জামা ধরে একটা হ্যাচকা টান দিল রূপসা। ঘরে পড়ার পাতলা জামাটা ফরফর করে ছিঁড়ে গেল। রাগে হিসিস করে রূপসা আবার বলল, একদিন অফিসের কাজ, একদিন শরীর খারাপ, এইসব বাহানা শুরু করেছ দেখছি। তুমি কি চাও বলো তো? সারাদিন খেটে খুঁড়ে এসে আমি আবার রাতের খাবার তৈরি করব? না, তোমাকে করতে হবে না, আমি কিছু বানাচ্ছি। তুমি তো জানো এদিকে ভালো কুক পাওয়া যায় না বলে এত সমস্যা। রূপসাকে ঠান্ডা করতে চেষ্টা করল শুভদীপ। না, কুক রাখা চলবে না। এইসব বাহানাবাজি বন্ধ করে রাতে রান্না তোমাকেই করতে হবে। এখন যাচ্ছ কোথায়? ন্যাকামো করে আর রান্নাঘরে যেতে হবে না, আমি যা হোক করব। এ কথা বলে গটফট করে কিচেনে ঢুকল রূপসা। শান্তিপ্রিয় শুভদীপ রূপসার কাছে গিয়ে বলল, তুমি এইমাত্র এসেছো, টায়ার্ড আছো, ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি এদিকটা দেখছি। তুমি এখান থেকে যাবে কিনা? বলে এক ধাক্কা দিল রূপসা। আচমকা আঘাতে ডাল সামলাতে না পেরে শুভদীপ বাসন রাখা স্টিলের ওয়ার্ড্রোবের উপর হুমড়ি খেয়ে পড়ল। মাথা ঠুকে গিয়ে কেটে গেল অনেকটা। রূপসা ফিরেও তাকালো না স্বামীর দিকে। এমন সময় শুভদীপের মোবাইলে রিংটোন শোনা গেল। কেমন আছিস বাবু? বৌমা কেমন আছে? আমরা ভালো আছি মা। কপাল থেকে পড়া ফোঁটা ফোঁটা রক্তের ওপর রুমাল চেপে বলল শুভদীপ। শোন বাবু, আমার শরীর আরো খারাপ হয়েছে। এখানে ডাক্তার বলেছে শহরে গিয়ে দেখাতে। তোর বাবারও তাই ইচ্ছে। আমরা কাল তোদের ওখানে যাব। বৌমাকে বলিস বেশ কিছু রান্নার ঝামেলা যেন না করে। কাল আসবে? ঠিক আছে। শুভদীপের গলা শুকিয়ে এলো। এই পরিস্থিতিতে বাবা মা ভাই আসলে কি যে অবস্থা হবে ভেবেই পেল না সে। তবু ওদের আসতে বারণ করতেও পারল না। কি ব্যাপার? রূপসা পেছনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। তারপর শ্বশুর শাশুড়ির আসার কথা শুনে রাগে কাঁপতে কাঁপতে রূপসা চেঁচিয়ে উঠল, বারণ করো, এক্ষুনি ওদের আসতে বারণ করো। তোমার বাড়ির লোককে আমি এখানে অ্যালাউ করব না। রূপসা বোঝার চেষ্টা করো, মায়ের ট্রিটমেন্টের জন্য ওরা আসছে, আমি বারণ করব কি করে? কি, বারণ করবে না? বলে শুভদীপের গালে এক চড় মারল রূপসা। তারপর আবার বলতে থাকলো, বারণ করতেই হবে তোমাকে। এই ফ্ল্যাট আমার নামে, অর্ধেক ইএমআই আমি দিই। দেখি ওরা এখানে এসে কেমন করে থাকে। শুভদীপ বাবা মা ভাইয়ের সাথে বসে কথা বলছিল। নতুন ফোন পেয়ে রাজু খুব খুশি। পড়ার ব্যাপার এখানে নেই, তাই ফোনে গেম খেলা, ফটো তোলা, ভিডিও শুট এসব চলছে সারাদিন। হঠাৎ শুভদীপের বাবা কল্যাণবাবু বললেন, কি রে বাবু, এত রাত হলো, বৌমা এখনো ফিরল না? একবার ফোন করে দেখ, কোনো বিপদ আপদ হলো কিনা। কল্যাণবাবুর কথা শেষ হওয়ার সাথে সাথে ডোরবেল বাজল। রূপসা ঘরে ঢুকে শ্বশুরবাড়ির লোকজনকে দেখে বিশ্রীভাবে বলল, ও, এসে গেছেন দেখছি। লজ্জা বলতে কিচ্ছু নেই আপনাদের। ছেলের বইয়ের পয়সায় কেনা ফ্ল্যাটে থাকতে চলে এসেছেন। এখানে এসে দখলদারি না করলে চলছিল না, তাই না? এক্ষুনি ব্যাগ গুছিয়ে বেরিয়ে যান, এখানে থাকা চলবে না আপনাদের। বড় ছেলের বউ শহরে আলাদা থাকে, চাকরি করে, এসব ওনারা মেনে নিয়েছেন। কিন্তু তার কাছ থেকে এরকম ব্যবহার প্রতিমা বা কল্যাণবাবু মোটেই আশা করেননি। রূপসার এমন আচরণে অবাক হয়ে তাকিয়েছিলেন। শুভদীপ রূপসাকে কিছুতেই থামাতে পারছিল না। কল্যাণবাবু বুঝতে পারছিলেন নিজের বউকে কন্ট্রোল করার ক্ষমতা তার দুর্বল চরিত্রের ছেলের নেই। ভীষণ অপমানিত বোধ করলেও ঠান্ডা মাথায় বললেন তিনি, কিন্তু বৌমা, এই অসুস্থ মানুষটাকে নিয়ে এত রাতে কোথায় যাব আমরা? কাল সকালে না হয়। শুভদীপকে টেনে নিয়ে নিজের বেডরুমে গিয়ে দরজা বন্ধ করল রূপসা। স্বামীর কলার ধরে বলল, ওদের এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, ওরা এখানেই থাকবে। শুভদীপের ঠান্ডা গলা। বাবা মাকে এভাবে অপমানিত হতে দেখে সে আজ শেষ পরিণতির অপেক্ষায়। প্রতিমা, কল্যাণবাবু, রাজু অনেক ধাক্কাধাক্কি করলেও রূপসা দরজা খুলছিল না। পাশের জানলা দিয়ে ওরা আতঙ্কিত হয়ে দেখল রণচণ্ডী মূর্তিতে টেবিলের ওপর থেকে ফ্লাওয়ার ভ্যাসটা তুলে শুভদীপের মাথায় বসিয়ে দিল রূপসা। কল্যাণবাবু সর্বশক্তিতে লাথি মারতে মারতে ভেঙে ফেললেন দরজা। ছেলেকে যখন উদ্ধার করলেন ততক্ষণে ফুলদানির আরো দুটো আঘাতে নেতিয়ে পড়েছে শুভদীপ। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। হসপিটালের বেডে শোয়া শুভদীপের বয়ান নিতে এসে পুলিশ অফিসার বললেন, স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে লাভ নেই শুভদীপ বাবু। আপনার স্ত্রী আপনার উপর যে অত্যাচার করেছে, রাজদীপ আমাদের সেই ভিডিও দেখিয়েছে। সেই মতো বয়ান লিখে এনেছি, এখন শুধু এইখানে একটা সই করে দিন।
শুভদীপ অবাক হয়ে দূরে দাঁড়ানো রাজুর দিকে তাকালো। পুলিশ অফিসার কাজ মিটিয়ে বেরিয়ে গেল। এগিয়ে এলো রাজু। সেদিন বৌদি যখন ঘরে ঢুকলো, তখন তোর দেওয়া নতুন মোবাইলে ভিডিও শুট করছিলাম। তারপর বৌদির ওরকম ব্যবহার দেখে মাথায় একটা প্ল্যান এলো। কায়দা করে ফোনটা হাতে ধরে রাখলাম। ফুলদানি দিয়ে তোকে যখন প্রথম মারলো, সেই পর্যন্ত ভিডিও রেকর্ডিং হয়ে গিয়েছিল। আমি তো ভাবতেই পারিনি বৌদি এভাবে তোকে মারবে, তাই মোবাইলটা ধরাই ছিল। তারপর তো ফোন রেখে বাবার সাথে দরজায় লাথি মারতে শুরু করলাম। তুই সেই দিন সৌমেনদাকে যখন বলছিলি বৌদির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তুই ডিভোর্স দিতে চাইছিস, কিন্তু বৌদি রাজি নয়, উল্টে ওর উকিল কাকুকে দিয়ে তোকে ফলস কেসে ফাঁসিয়ে দেবার হুমকি দিয়েছে। আমি তখন ঘরের বাইরে ছিলাম। তুই সৌমেনের কাছে এসব বললে খুব মন খারাপ করছিলি। সব আইন এখন মেয়েদের দিকে, তাই তোকে সব সহ্য করতে হচ্ছে। মেয়েদের নানা রকম অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য এইসব আইন তৈরি হলেও কিছু কিছু মহিলা তার সুযোগ নিয়ে বৌদির মতো এরকম স্বেচ্ছাচারিতা করে বেড়াচ্ছে। বুঝতে পারলাম আমার নরম স্বভাব দাদা খুব ফেঁসে আছে। তোর জন্য মনটা খারাপ হয়ে গিয়েছিল। এখন দেখ আমি কেমন বৌদির এগেনস্টে প্রুফ জোগাড় করে ফেললাম। অন্যায় করে মেয়ে হয়েও কিন্তু আর ছাড় পাবে না বৌদি। শুভদীপ কৃতজ্ঞ চোখে তাকিয়ে রইল তার ভাইয়ের দিকে।